ওকে, যাই হোক, এবারে আমরা আসবো গ্রিন ল্যান্টার্নের কাছে, আসবো না দ্য বয়েজ। আগে গ্রিন ল্যান্টার্নই, কারণ গ্রিন ল্যান্টার্ন যা বলবে তুমি বলবে। অমর, তো গ্রিন ল্যান্টার্নের ট্রেলার তোমার কেমন লেগেছে? কোন গল্পের উপর বেস করে হতে যাচ্ছে, কেমন হতে পারে, এই বিষয়ে তোমার যা বক্তব্য তুমি পুরো রাখো। লাস্ট একটা কথা বলে আমি এই টপিক থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো শুরু। আমার ল্যান্টার্নস এর ব্যাপারে আমার মিক্সড রিয়াকশন। আমার দুটো রিয়াকশন। একটা রিয়াকশন হলো যেটা ইউজুয়াল রিয়াকশন, সেটা হলো যে মানে এটা কি বানিয়েছে বেসিক্যালি, সেটা ছিল আমার একটা রিয়াকশন। আর সেকেন্ড রিয়াকশন হলো যে ও বাবা, ও বাবা, এটা এরকম হচ্ছে। আমি একটা স্টোরি টেলিং এর ট্রোপ আছে, ওয়েস্টার্ন অডিয়েন্স, ওয়েস্টার্ন স্টোরি টেলিং এর ট্রোপ আছে। আমি জানি না তুই এটা জানিস কিনা স্বর্ণজ্যোতি। ঠিক আছে, ওই স্টোরি টেলিংটা ট্রোপ যেটাকে বলে সেটা হলো বেসিক্যালি হলো ইয়ার্কি ফাজলামি মেরে বলা হয় ওটাকে সার্ফ ড্র্যাকুলা। ঠিক আছে, এই স্টোরি টেলিং এর ট্রোপটা শোন। বেসিক্যালি স্টোরি টেলিং এর ট্রোপটা হলো একটা সার্ফার, ঠিক আছে, যে ড্র্যাকুলা হবে। ঠিক আছে, সার্ফার যে পরে ড্র্যাকুলা হবে। এখন যখনই তুমি শুনবে একটা শো এর নাম সার্ফ ড্র্যাকুলা, তুমি কি এক্সপেক্ট করবে? ড্র্যাকুলা হবে, রাইট? কিন্তু ওই ড্র্যাকুলা হওয়াটা, গল্পটা একদম লাস্ট এপিসোডে গিয়ে লাস্ট 2 মিনিটে ড্র্যাকুলা হবে। ঠিক আছে, এই স্টোরি টেলিং এর ট্রোপটাকে বলে সার্ফ ড্র্যাকুলা ট্রোপ। এই ট্রোপটা খুব ইম্পর্টেন্টলি প্রথমবার কে করেছিল সেটা হলো গার্তেনিসের টিচার বলে একটা কমিক আছে না, ওটার একটা টিভি শো বেরিয়েছিল 2013-14 সালে। ঠিক আছে, ওই 2013 সালে ওই প্রিচারের শোটাও কোইন্সিডেন্টালি বানিয়েছিল হলো সেথ রোগেন, যে বয়েজ বানিয়েছে, সেথ রোগেন আর ইভান গোল্ডবার্গ। ওরা প্রিচারের কমিকটা যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শোটাকে শুরু করেনি। শোটাকে শুরু করেছে হলো ওরা নিজেদের একটা গল্প বানিয়ে পুরো অরিজিন স্টোরি করে, পুরো সিজন 1টা অরিজিন স্টোরি করে, একদম সিজন 1-এর শেষে অ্যাকচুয়াল কমিক বুকের স্টোরিটা। ওই সময় আমার মনে পড়েছে যে এইটা হলো অ্যাকচুয়াল সার্ফ ড্র্যাকুলা ট্রু। জেমস গান যখন অ্যানাউন্স করেছিল যে ল্যান্টার্নস তৈরি হচ্ছে, ও বলেছিল যে গ্রিন ল্যান্টার্নসের স্টোরিটা হবে বেসিক্যালি একটা ট্রু ডিটেকটিভ বা এইচবিও ক্রাইম থ্রিলারের মতো গল্প। তো আমি এখানে ধরে নিতে পারি যে ও এইচবিও ক্রাইম থ্রিলারের গল্প বানাচ্ছে, যেটার মধ্যে গ্রিন ল্যান্টার্নের যে ব্যাপারটা সেটা খুব কম থাকবে, আর যখন থাকবে সেটা প্রচন্ড টোন ডাউন, প্রচন্ড গ্রাউন্ডেড থাকবে। এটা একদিক থেকে ভালো, আরেক দিক থেকে প্রবলেমেটিক। ভালো কেন? রাইটার হলো টম কিং, যে রাইটারকে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রচন্ড ঝামেলা পাকায়। ঠিক আছে, বাট শোটা বানাচ্ছে হলো ডেমন লিন্ডেলফ। ওয়াচম্যানের টিভি শোটা বানিয়েছে, which for my money is one of the best DC TV shows within the last decade. কেউ যদি ওয়াচম্যানের টিভি শোটা না দেখে থাকে, প্লিজ দেখো। ওটা কমিক বুকটা ডাইরেক্ট সিকুয়েল। শোটা প্লিজ দেখো, ফাটিয়ে দিয়েছিল ডেমন লিন্ডেলফ একটা দুর্দান্ত টেলিভিশন রাইটার, দুর্দান্ত একজন স্টোরি টেলার। ডেমন লিন্ডেলফ শোটাতে ইনভলভ। আর কিছু না হোক, আমি এক্সপেক্ট করছি শোটা অ্যাটলিস্ট খারাপ হবে না। প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেমটা হলো যে লোকজনদের যে ক্রিটিসিজম রিগার্ডিং দ্য ফ্যাক্ট যে গ্রিন ল্যান্টার্নের এখানে যে গ্রিন ল্যান্টার্নটা সেটা কিছুই দেখাচ্ছে না, সেটা কিছু কিছু ক্ষেত্রে আই এগ্রি করি যে কিছুই দেখাচ্ছে না। একটা ভিলেনের ক্যারেক্টার আছে ওখানে, প্লেড বাই অ্যান অ্যাক্টর নেম পল বেন ভিক্টর, টাক মাথা, এরকম ব্ল্যাক স্যুট টুট পরে আছে পল বেন ভিক্টর। ওকে দেখাচ্ছে একটা রেস্টুরেন্টের মধ্যে দাঁড়িয়ে আছে। হিলারিয়াসলি পল বেন ভিক্টরের যে ক্যারেক্টারটা, ও যখন শোটার ব্যাপারে ডেডলাইনে ডিটেলস বেরিয়েছিল, ও বলেই ছিল যে পল বেন ভিক্টর উইল প্লে আ ভিলেন, প্লে অ্যান এলিয়েন। তো এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে আমরা বুঝতে পারছি। এক হতে পারে পল বেন ভিক্টর উইল প্লে আ ক্যারেক্টার নেম অ্যাট্রোসিটাস, যে হলো রেড ল্যান্টার্ন,
রেড ল্যান্টার্নসরা হলো রাগ, রেজ রেজ বের করে, এবং একটা টাউন যেখানে এভরিথিং ইজ অড, যেখানে মার্ডার হচ্ছে, সেখানে একটা রেড ল্যান্টার্ন এসে পুরো জিনিসটাকে কন্ট্রোল করছে, কন্ট্রোল করে পুরো ব্যাপারটাকে চালানোর চেষ্টা করছে। দ্যাট ইজ নট আউট অফ দ্য রেলম অফ পসিবিলিটি। ঠিক আছে, দ্যাট ইজ নট এট অল আউট অফ দ্য রেলম অফ পসিবিলিটি। সেই জন্য শোটা কিন্তু খারাপ হতে পারে না, শোটা কিন্তু খারাপ হয়তো হবে না। প্রবলেম হলো শোটা কতটা টানবে ব্যাপারটা উইদাউট শোয়িং গ্রিন ল্যান্টার্নে বিন্দু মাত্র পাওয়ার, সেটা নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। শোটা যে স্যুটের ব্যাপারটা দেখাচ্ছে, আই অ্যাগ্রি উইথ দ্য ক্রিটিসিজম, স্যুটটা জঘন্য লাগছে, স্যুটটা জঘন্য লাগছে জেনুইনলি। গাই গার্ডনারের যে বালের স্যুটটা দেখানো হয়েছে সুপারম্যানের, সেটা থেকে বেটার, সেটা থেকে বেটার। ডিসিইউতে সমস্ত স্যুটই হচ্ছে গিয়ে মানে ব্যাঙের মুখ, ঠিক আছে? তো এটা তার থেকে তো ভাই বেটার লাগছে যে না ভাই স্যুটটার মধ্যে একটা স্ট্রাকচার। এবং আমি জানি না একটা গ্রিন ল্যান্টার্নের স্যুটের চেস্টের পোর্শনটাকে ব্রাউন কেন রাখতে হবে, আমি সত্যি সত্যি আমি জানি না। এটা আমিও বুঝতে পারছি না। একটা হতে পারে যেহেতু হ্যাল জর্ডানের বয়স অনেক, মানে ওর বয়স মোটামুটি 55 to 60 প্রায়, আই থিঙ্ক সো। ঠিক আছে, আচ্ছা, অ্যাটলিস্ট 50-র উপরে তো। এটা আমাকে একটা কথা বলে, একটা ডিসি ইউতে যেখানে সুপারম্যান তার সেকেন্ড ইয়ারে রয়েছে, ঠিক আছে, ব্যাটম্যানও ওরকম আশেপাশেই থাকবে, সেখানে তুমি এরকম একটা বুড়ো দোচা গ্রিন ল্যান্টার্ন হ্যাল জর্ডন তুমি কেন রাখছো? ফর হোয়াট গড ড্যাম রিজন? কারণ কমিক্সে কিন্তু আমি বাবার জীবনে এরকম পড়িনি যে জন স্টুয়ার্টকে হ্যাল জর্ডন ট্রেনিং দেওয়ার জন্য হ্যাল জর্ডনের বয়স বেশি হতে হয়েছে। এ তো আমি এটার একটা ব্যাপার হলো যে হ্যাল জর্ডানের যতগুলোই সিনেমার আইডিয়া ছিল আফটার ওই জেফ জনসের ওই 2011 ওই অত্যন্ত বালের সিনেমাটা যেটা বেরিয়েছিল, ওই রায়ান রেনল্ডস সেটা আছে। আমি রিয়েলি বলছি যে কোনো লোকজন, তোমরা 2011 যে বালের সিনেমাটা, সেই সিনেমাটার ট্রেলার তোমাদের এখন দেখতে ভালো লাগবে থ্যাঙ্কস টু জেমস গান, ওকে? না, কিন্তু এখানে ব্যাপারটা কি হচ্ছে আমি বলছি, এই যে প্ল্যানটা না, যে একটা ওল্ডার হ্যাল জর্ডন আর একটা ইয়াঙ্গার জন স্টুয়ার্ট, এই প্ল্যানটা কিন্তু বহু বছর ধরে আছে, তুই খুব ভালো করে জানিস এই প্ল্যানটা কিন্তু বহু বছর ধরে চলছে। জে অ্যাব্রাহাম যখন অ্যাটাচ ছিল সেই মানে গ্রিন ল্যান্টার্ন কতবার অ্যানাউন্স হয়েছে, কতবার ক্যান্সেল হয়েছে, গাই গার্ডনারের চরিত্রে আগেকার করার কথা ছিল, এখন কি হয়েছে না। তবে একটা জিনিস ভালো, মানে গাই গার্ডনারও অস্বাভাবিক রকমের বুড়ো চোদা, ঠিক আছে, ওকে, আর হ্যাল জর্ডনও মোটামুটি বুড়ো চোদা, ফলে ডিফারেন্স আছে। এক নম্বর, হ্যাল জর্ডানে যাকে কাস্ট করেছে আমার ভাই লোকটাকে হেভি লাগে, ওই লোকটা কিন্তু চূড়ান্ত একটা কাইল চ্যান্ডলার, চূড়ান্ত একটা। এবং লোকটাকে ওই কিছু সিনে যখন দেখিয়েছি, ওই যে ওই ইন্টারোগেশন করার সময় বলছে হ্যাল জর্ডন গ্রিন ল্যান্টার্ন, ওই যে হাসিটা দিচ্ছে না, আই এম লাইক ভাই এই তো, এটাই তো চাই। ওই একটা ককি ব্যাপার, কারণ হ্যাল জর্ডন ইজ অলওয়েজ ককি, হ্যাল জর্ডন ইজ অলওয়েজ অ্যারোগেন্ট। হ্যাঁ, আই এম লাইক এই তো, এটাই তো চাই। আর আরেকটা জিনিস, যে জন স্টুয়ার্টের রোলটা প্লে করছে অ্যারন পিয়ার, ভাই তুই রেবেল রিচ দেখেছিস? আমি রেবেল রিচ দেখেছি। তোর পোষায়নি নাকি? তো পোষায়নি সিনেমাটা বেশি? আমার সিনেমাটা পোষায়নি, বাট ওর পারফরমেন্স ভাই দেখো, সিনেমাটা না মানে খুব সিম্পল একটা সিনেমা, কিন্তু এত মিলিটারি টেকনিক্যাল জার্গন কন্টিনিউয়াসলি, এবং ডায়ালগ গুলো মানে ভাই, মানে তুমি যদি ওই কাউন্টির ওই লোকজনদের জন্যই সিনেমা যদি বানাও, তাহলে তুমি যেটা নেটফ্লিক্সে ছেড়ো না, ঠিক আছে? আমার আবার রেবেলরি দারুণ লেগেছিল, বাট ওয়ান অফ দ্য প্রাইমারি রিজন হলো ওই ছেলেটার পারফরমেন্স। ওই ছেলেটার ভাই একটা স্ক্রিন প্রেজেন্স আছে। সিনেমাটা মোটামুটি একটা সিনেমা লেগেছে, ছেলেটার পারফরমেন্স আমার দুর্ধর্ষ লেগেছে। ওকে দেখতে খুবই গডলি এবং খুবই মানে হ্যান্ডসাম ওকে দেখতে, ঠিক আছে? সে ছেলেটার একটা প্রেজেন্স আছে, ছেলের একটা স্ক্রিন প্রেজেন্স আছে, মানতেই হবে। কিন্তু মানে ওই সিনেমাটার ডায়ালগ এত দুর্বোধ্য বোঝা যে ভাই আমাকে বারবার চেক করতে হচ্ছে যে এটা তাহলে মানে কি। একদম ওদের ওখানকার মতো করে ডায়ালগ দিয়েছে থেকে শুরু করে টেকনিক্যাল জার্গন, লোকে অর্ধেক কথাই বুঝতে পারবে না, ঠিক আছে?
আর রেবেল রিচ এমন কোনো অসাধারণ সিনেমা নয় যে ওটাকে অত দুর্বোধ্য হইতে বানাতে হবে। ইট ইজ আ প্রেটি বেসিক স্টোরি, ঠিক আছে? এটা জন ন্যামো মার্কাই কিন্তু গল্প কিন্তু রয়েছে, দু চারটে জিনিসপত্র রয়েছে যেটা ওখানে ইউনিক টাইপের, ওকে যে কি করে করাপশন করছে থেকে শুরু করে এইসব জিনিসপত্র একটু ইনডেপথে গিয়ে দেখানোরা ট্রাই ফাই করছে, যে ব্যাংকের সাথে কি করে কানেক্টেড হ্যান ত্যান সবকিছু ঠিক আছে, বাট ওই ট্রোপ বা ওই জন্মের সিনেমা অনুযায়ী আননেসেসারি কমপ্লেক্স করে তৈরি করা। আর ডায়ালগ ভাই, তাহলে ভাই তোরা পুলিশের লোকেরা বসেই দেখ, তাহলে সাধারণ মানুষ দেখবেই না, তারা বুঝবেই না, ঠিক আছে? তো এটা আমার খুব মনে হয়েছে। Anyway, আমার ওটা মনে হয়নি, বাট আমার বেসিক পয়েন্ট রেবেল রিচ তোলার কারণ হলো অ্যারন পিয়ারের দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স, ফেনোমেনাল স্ক্রিন প্রেজেন্স। ওকে জন স্টুয়ার্ট হিসেবে কাস্টিং মানে চূড়ান্ত কাস্টিং, কোনো কথা হবে না। মানে আর কিছু না হোক, এই শোটায় কাস্টিং চূড়ান্ত। কিন্তু কেলি ম্যাকডোনাল্ড বলে একজন অ্যাক্ট্রেস আছে, যে পুরীর একজন ফিমেল পুলিশ অফিসার, ওই আরেকজন চূড়ান্ত অ্যাক্ট্রেস, দারুণ অ্যাক্ট্রেস। সো এই শোটা কিন্তু কাস্টিং খুব ভালো, শোটার গল্পটা ভালো হলেও হতে পারে। আমি জাস্ট চাই দয়া করে গোটা সিজন ধরে প্লিজ টানিস না ব্যাপারটা, একটু ভাই গ্রিন ল্যান্টার্নের জিনিসপত্রগুলোও দেখাস। এন্ড অফ দ্য ডে তুই একটা সুপার হিরো শো, তো এন্ড অফ দ্য ডে তো তুই আমি একটা সুপার তোমাকে হিরো শো। বলছি, এই শোটার পরিণতি কি হবে আমি তোমাকে বলছি। আজ সোয়াম থিং বেরিয়েছিল মনে আছে? হ্যাঁ, সোয়াম থিং যখন বেরিয়েছিল লোকে কনফিউজ ছিল যে এটা কি ডিসির অ্যারোভার্সের মধ্যে কি অ্যারোভার্সের মধ্যে নয়, কারণ সোয়াম থিং সেই জন্য কেউ দেখেইনি। হ্যাঁ ওই সিএনবিসি বা ওরা তৈরি করছে, ঠিক আছে? আর কনস্ট্যান্টাইনকে নিয়েও একটা সেশন মতো বেরিয়ে শেষ হয়ে গেছিল। সোয়াম থিং আর কনস্ট্যান্টাইন দুটোই খুব ভালো শো ছিল, ঠিক আছে? দুটোই খুব কমিক বুক অ্যাকিউরেট ছিল, দুটোই খুব ভালো ছিল, কিন্তু মার্কেটে তখন লোকে অ্যারোভার্স নিয়ে এত বেশি মাতামাতি করেছে যেটা এই দুটো শো এর গ্রেটনেসটা কিন্তু ধরতেই পারেনি, ঠিক আছে? যারা খুব একদম ডিপ কমিক বুক ডাই হার্ড ফ্যান, তাদের কাছে এই শো গুলোর কিন্তু আলাদাই মাহাত্ম রয়েছে। আমি তো এখনো দেখি কথাবার্তা হতে একদম পারফেক্ট বলে লোকে চিৎকার করে, ওগুলো কাল্ট ফলোইং পেয়েছে। সেম গোজ ফর দিস ওয়াচম্যানের যে টিভি শোটা অনেকে কিন্তু দেখেনি ভাই লন্ডনের শোটা খুব ভালো ছিল, ওকে? এবারে জেমস গান না খুব মানে ভুল টাইপের অডিয়েন্স এখন ডিসিউর যারা ফ্যান, তাদেরকে আমি পিওর শিট মনে করি, ঠিক আছে? পিওর শিট। এদের মতো 4 অক্ষর বেজন্মাদের কাছে কিন্তু এই শোটা ভালো যদি হয়, কতটা কাজ করবে তোর ডাউট আছে, তো কতটা কাজ করবে তোর ডাউট আছে। এরা তো ওই সুপারম্যানের ওই মানে ওই বালের সুপারম্যান দেখে তো এরা তো হ্যান্ডেল মারে, এদের কাছে কিন্তু এই শো অ্যাপিলিং কিন্তু একেবারেই হবে না। আর 2, এরা যে বাজেট কাটস করার জন্য এত কিছু মানে একটা আর্টিস্টি টাইপের শো বানাচ্ছে, এটা কিন্তু খুব ক্লিয়ার। আজকে গ্রিন ল্যান্টার্ন মানে ভাই গ্রিন ল্যান্টার্ন, ঠিক আছে? ওকে, তুমি এই তোমার হাই বাজেট লাগবে, গ্রিন ল্যান্টার্নে তোমার বাজেট লাগবে, কিছু করার নেই। তুমি আর্টিস্ট্রি আর ইয়ের একটা ব্যালেন্স ককটেল বানানোর তুমি চেষ্টা করো, মানে যেটা আমার মনে হয় না জেমস গানের আন্ডারে পসিবল বলে, নাহলে পরে তুমি আর্টসে একটা শো তুমি বানাও। এবার ডিসিইউ যে ফ্লকটা ডিসিইউ দেখে বা এনজয় করে, এই ফ্লকটার জন্য এই টাইপ তুমি যেরকম বলছো যে শোটা ভালো হতে পারে, আমার ভরসা আছে, আমার একটু মিক্স রিয়াকশন আছে, কারণ আমি স্টোরিটাও বলেছিলাম যে শোটা দেখে একটু টেলার শেরিডান মার্কা ওয়েস্টার্ন মনে হচ্ছে, যেটা ইজ নট আ গুড থিং ফর মি, একটু ওটাও মনে হচ্ছে। এটা কি কোন রকম কমিক বুক স্পেসিফিক থেকে কি? কারণ আমি দেখছিলাম আমার কেন জানি মনে হচ্ছে গ্রিন ল্যান্টার্নের জেফ জনসের ওই প্রথম দিকের যে গল্পটা, ওখান থেকে একটু ইন্সপায়ার। এবং আমার মনে হচ্ছে গ্রিন ল্যান্টার্নে আর্থ 1 যে কমিকটা বেরিয়েছিল, ঠিক আছে, গ্যাব্রিয়েল হার্ডম্যানের আর্থ কমিকটা থেকে ডিজাইন ফিজাইন গুলো একটু ইন্সপায়ার, আমার তাই মনে হচ্ছে। স্পেশালি এই মানে গ্রাউন্ডেড একটু ব্যাপার স্যাপার গুলো, এগুলো আর্থ 1 এর থেকে অনেকটা ইন্সপায়ার মনে হচ্ছে। আমার মনে হয় না কোনো খুব স্পেসিফিক স্টোরি আছে, ঠিক আছে, আমার মনে হচ্ছে না। তাদের মধ্যে গাড়ি ফেলে দেওয়াটা আমার খুব বোকা লেগেছে, ঠিক আছে? এবং ওরা তো মোটামুটি এফ বম্ব ওরা ড্রপ করছে, এটা বোঝানোর জন্য যেটা আমার কিন্তু তাতে খুব একটা প্রবলেম হচ্ছে না। আমার প্রবলেম হচ্ছে কি,
one of my favorite comic book writers is writing this, আমার ওই কারণেই আরো প্রবলেম হচ্ছে, দ্যাট ইজ টম কিং। টম কিং টম লিখছে না কিং এটা পুরোটা? ভীষণ হিট অ্যান্ড মিস, অ্যাজ আ রাইটার হি ইজ ভেরি হিট অ্যান্ড মিস। মানে বলছি শোটা পুরোপুরি টম কিং লিখছে তাই তো? না, আমার মনে হচ্ছে টম কিং লিখছে আর ডেমন লিন্ডেলফও আছে। আমি বলছি তো একটা অদ্ভুত মিক্স, কাজ করলে করতেও পারে নাও করতে পারে, একটা অদ্ভুত একটা মিক্স গল্পটা। আর টম কিং ভীষণ হিট অ্যান্ড মিস। ল্যাম্পের ডিজাইনটা ভালো, আংটি বা ল্যাম্পের ডিজাইনটা বেশ ভালো, স্যুটটা তো ভীষণ ক্লাসিক্যাল ডিজাইন। ও বাই দ্য ওয়ে টু অল দ্য জেমস গান ফ্যান্স যারা ডিফেন্ড করার চেষ্টা করছে এগেইনস্ট দ্য পিপল যারা সত্যিকারের ক্রিটিসিজম আনছে, ওই যে একটা প্যানেল থেকে দেখাচ্ছে না একটা গ্রিন কালারের স্যুট, একটা ওরা ওই সিলভার এজের ওই একটাই প্যানেল পেয়েছে, ওই প্যানেলটাকে সবাইদের দিকে ছুটছে। আমার বক্তব্য হলো দাদা, কমিক্স আমরাও পড়েছি, সিলভার এজে প্যানেল আমাদের দিকে ছোড়াটা একটু বন্ধ করো। আজব পাবলিক সালা। আর এই ফ্লাইটের যে পোর্শনটা রয়েছে ভাই, ওটা আমার মানে লিটারালি মনে হচ্ছে যে ওটা তো বাজে লেগেছে আমার, কিন্তু খুব একটা কিছু খারাপ লাগেনি ওটা। জঘন্য লেগেছে, ঠিক আছে ওকে, আমার কিন্তু খুব একটা কিছু খারাপ লাগলো না। বাট হ্যাঁ, একটা জিনিস বলে রাখতে পারি, অনেক লোকজনই প্রশ্ন করছে যে ও যখন উড়ছে গ্রিন কালারের অরাটা কেন নেই। আমি এটা বলে রাখি, গ্রিন ল্যান্টার্ন আর্থে যখন ওড়ে ওর কিন্তু গ্রিন কালারের অরাটা লাগে না। এই অরাটা রিসেন্টলি কমিক্সে দেখানো হচ্ছে, শুরুর দিকে কিন্তু গ্রিন কালারের অরাটা লাগতো না। আর্থে যখন ওড়ে ওর কিন্তু ওই অরাটা লাগে না, ওর জাস্ট ফ্লাইট রিং দিয়ে কিন্তু উঠতে পারে। এটা কিন্তু ছিল লেজিটিমেটলি। ছিল, এটা ছিল। হ্যাঁ, সেই জন্য ওইটা কোনো ওই ব্যাপারটা আনলে আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওটা মনে হচ্ছে এটা হচ্ছে এখানে হি ক্যান ফ্লাই, মানে হি ক্যান ইউজ দ্য রিং এন্ড হি ক্যান ফ্লাই, উইচ ইজ গুড। মানে একটা দিক থেকে তো বোঝাই যাচ্ছে যে এটা বাজেট কাট করছে, উইচ ইজ ঠিক আছে, বাজেট কাট করুক, আপত্তি নেই। গল্পটা ভালোভাবে নামা, যে ক্রিয়েটিভ টিম আছে আমার একটু হলেও ভরসা আছে যে ঠিকঠাক নামবে মালটা, আর কিছু না। আর যদি বাজে নামে তাহলে কিচ্ছু বলার নেই, সত্যি কিচ্ছু বলার নেই করে। তো আমাদের গ্রিন ল্যান্টার্নের ডিসকাশন এখানে মোটামুটি শেষ হলো। আমার খুব একটা বেশি কিছু বলার নেই, ঠিক আছে। এই এভরিথিং কামিং আন্ডার জেমস গান, আই হ্যাভ নো পার্সোনালি আমার কোনো রকম এক্সপেকটেশন নেই, ভালো আমার খুব একটা বেশি লাগেনি, ঠিক আছে ওকে, কোনো কিছুই আমার খুব বেশি পোষায় না। কিন্তু হ্যাঁ, এই শোটার মানে যারা ক্রিয়েটিভ যারা রয়েছে, অমর্ত্য যেরকম বললো, তাদের দিকে মুখ চেয়ে তাকাতে হলে পরেও আমি বলবো যে ভাই, আমি এই এখন গোটা ইউনিভার্সে যাতে চলে যায়, ঠিক আছে ওকে, মানে আমি এমন একটা স্টেজে রয়েছি এগুলো নিয়ে কোনো রকম ক্রিটিক্যাল ভেবেচিন্তে কথা বলার জায়গাতেই আমি নেই। আমি চাই শোয়ের বাচ্চাকে লাখ মেরে বার করা হোক এবং ডিসিউ গাধার গাড়ে যাক, ঠিক আছে ওকে, দ্যাটস ইট। ফলে সেটা নিয়ে খুব ডিটেলসে গিয়ে আলোচনা করে দের ইজ নো পয়েন্ট। তবে হ্যাঁ, আমার মনে হয় যে শোটা ভালো হতে পারে, কিন্তু এই পরিস্থিতির শিকার হয়ে যাবে, ঠিক আছে ওকে, পরিস্থিতির শিকার হয়ে যাবে, কাল্ট ক্লাসিক হয়ে যাবে। কারণ আমি একটা কথা বলছি, সব থেকে বড় ডিসিডেন্ট একটা ওয়াচম্যান টিভি শোর হওয়ার জন্য সব থেকে বড় ডিসিডেন্ট ছিলাম আমি। ওই গ্রাফিক নভেলটা পারফেক্ট, ওই গ্রাফিক নভেলটা কোনো সিকুয়েল হওয়ারই উচিত না। আর জ্যাক স্নাইডারের সিনেমাটা আমার বেশ ভালো লাগে। আই এম লাইক, কেন করছিস? তারপরে আমি শোটা দেখলাম, ভাই আর কিছু না হোক লিন্ডেলফকে ভরসা করা যায়, কিছু একটা নামিয়েছে, বুঝলাম, কিছু একটা তো নামিয়েছে। আচ্ছা, এরপরে কি আমরা স্পাইডারম্যান নোয়ারে যাবো নাকি বয়েজে চলে যাবো? বয়েজে যাই, তারপর স্পাইডারম্যান নোয়ারে যাই। বয়েজটা জাজ বেরোলো, গরম টপিক, গরম, ঠিক আছে। বয়েজের ট্রেলার দেখে আমি 5খানা জিনিস নোটিস করলাম এবং প্রত্যেকটা ইন্টারেস্টিং, একটা করে যাচ্ছি। প্রথমে হচ্ছে কি যে আমি ভেবেছিলাম যে বিলি পুরোপুরি সোলো খেলবে, বাট না, বিলি ইজ ব্যাক উইথ দ্য টিম, ঠিক আছে। আর ওদিকে আমাদের উইন্টার সোলজার তার ছেলের সাথে এদিকে সাইড করে নিয়েছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং বিলি টেন্টাকেল দিয়ে তাকে গাড়ি ছুঁড়ে মারছে, তার মানে হচ্ছে কি এবার বিলিভার্স আছে। দাঁড়াও 1 মিনিট, ওই ক্যারেক্টারটার নাম কি ছিল যাকে আমি উইন্টার সোলজার বললাম, যে আমাদের সেশন 3-তে এক্সপ্লোসিভ এন্ট্রি নিয়েছিল, বলো? আরে সোলজার বয়। হ্যাঁ, তো সোলজার বয় আর হোমল্যান্ডার একদিকে সাইড হয়ে গিয়ে ইনসেস জোকস মারছে,
হুইচ ইজ ফানি অ্যান্ড ডিসগাস্টিং। আর এদিকে বিলি ওর টিমের সাথে ফেরত চলে এসছে, কাইন্ড অফ মানে জিনিসটা ট্রেলারে মানে না দেখালে পরেই ভালো হতো, কারণ আমি সবাই জানে যে ভাই বিলি এখন গন, টিমের সঙ্গে আর নেই, ঠিক আছে, ওটা ট্রেলারে রিভিল না করলে পরেই ভালো করতো। আর জেনভি টিভি শোটা কিন্তু ইয়াং কাস্ট দুটোকে দেখলাম আমি। জেনভি ওর যে বয়েজের যে স্পিন অফটা, ওই দুটো শেষ করিনি, আমাকে ওটা শেষ করতে হবে, আমি বুঝতে পারছি। আমার সিজন 1 বেশ ভালো লেগেছিল, সিজন 2টা ওর থেকে একটু দুর্বল, বাট খারাপ না, দেখা যায়। আচ্ছা দেখো, সেশন 4 এর লাস্টে দেখিয়েছিল যে কিডন্যাপ করে নিয়ে চলে গেল তো ফ্রেঞ্চিকে, তো ফ্রেঞ্চিও আবার এখানে ফেরত, মানে এই ট্রেলারটার মধ্যে না রিভিলেশন গুলো বেশি হয়ে গেছে, ঠিক আছে, ওকে। এই ট্রেন এখন বয়েজ পুরোপুরি জয়েন করে নিয়েছে, যেটা অ্যানাদার হাইলাইট। আর সবাই জানে যে ভাই আমাদের হোমল্যান্ডার প্রেসিডেন্ট হাউসে গিয়ে বসবে, সেটাও দেখিয়ে দিয়েছে। আর বিলি বুচার নিজের টেন্টাকেলের, মানে আমি একদম চাইনি যে টেন্টাকেলের পাওয়ার গুলো ট্রেলার লেভেলে দেখাক, সেটা এখানে দেখাতে আরম্ভ করে দিয়েছে। তো মোটের ওপর বলতে গেলে পরে ট্রেলারের মধ্যে শো এর সব থেকে বড় বড় হাইলাইট পয়েন্ট গুলো কেন রিভিল করেই দিয়েছে, ফলে আমার ট্রেলারটা খুব বেশি পোষায়নি। এবারে এই শোটা আমি জানি যে ভালো হবে, তবে আমার ব্যক্তিগত ভালো লাগার জায়গা হচ্ছে কি এটাই, যেই মোমেন্টে দেখাবে যে হোমল্যান্ডারকে বিলি বুচার নৃশংসভাবে, পৈশাচিক ভাবে আমি একটা রেপিস্ট, ফ্যাসিস্ট, একটা কোরাপ্টের সুপার হিরো একটা সাধারণ লোকের কাছে কুত্তার মতো মরছে, এটা দেখে আমি শান্তি পাবো, ঠিক আছে। এইটা আমার আর আমার অন্য কোনো ক্যারেক্টার নিয়ে কোনো কিচ্ছু নেই, কার সাথে কি হবে আই ডোন্ট কেয়ার, জাস্ট বিলি হোমল্যান্ডারকে একদম গাঁড় গুড়িয়ে দেবে, ঠিক আছে, দ্যাটস ইট। সেইটাও তো শোটার আলটিমেটলি একটা ইয়ে না, মানে শোটা আলটিমেটলি ভিউয়ার্সদেরকে ওই জার্নিটাতে নিয়ে যাচ্ছে, মানে ভিউয়ার্সরাও চায় যে হোমল্যান্ডার মরুক, কিন্তু সেইটা মানে বিলি বুচার ওই রিভেঞ্জ ফ্যান্টাসিটা নিতে গিয়ে মোটামুটি ও নিজেও সেই দলদলের মধ্যেই পড়ছে, কিন্তু হি ইজ অলসো টু ফার গন। যেটা বয়েজের কমিকটাতেও কিন্তু অলমোস্ট ব্যাপারটা একই ছিল, যদিও বয়েজের কমিকটা আমার বিশাল ভাল লাগে না, ঠিক আছে, আমার বয়েজের কমিকটা অ্যাকচুয়ালি খুব একটা কিছু ভাল লাগে না, প্রচন্ড জুভেনাইল মনে হয়, ভীষণ জুভেনাইল। কমিকটা অনেকেরই ভাল লাগে না, বয়েজের কমিকটা ভালো লাগার মতনও নয় আমি বলবো, ঠিক আছে, বয়েজের কমিকটা বাই পার্ট খুব ভালো, ঠিক আছে, বাট সেটা এই কারণেই ভালো যে আমরা গোটা সুপার হিরো জনরাটাকে এমন একটা লাইটে দেখতে পাই যেটাতে আমরা অভ্যস্ত নই, ওকে। অ্যান্ড ওই শকিং ফ্যাক্টরটাই কিন্তু বারবার আমাদেরকে, মানে সুপার হিরো মানেই সাধারণ লোককে বাঁচাবে, সুপার হিরোরা সাধারণ লোককে এক্সপ্লয়েট করছে, ধর্ষণ করছে, চিটিংবাজি করছে, মেরে ফেলছে, ঠিক আছে। শোটায় যেটা দেখেছে সেটা তো আরো ইউনিক না, শোটায় দেখেছি সুপার হিরো গুলো সেলিব্রিটি, সুপার হিরো গুলো সব ইনফ্লুয়েন্সার, অনেক বেটার, কমিক্সের থেকে অনেক বেটার, এটা যে কেউ অনেক বেটার, অনেক বেটার, কারণ কমিক্স পড়লে কিন্তু উইলিয়াম বিলি বুচারকে তোমার এক পয়সারও ভালো লাগবে না, বিকজ হি লুকস মাচ মোর অ্যাসহোল দ্যান হোমল্যান্ডার। হ্যাঁ ও বাবা, এবং লাস্টে গিয়েও তাই বার হয়, ঠিক আছে, কাইন্ড অফ যে হোমল্যান্ডার একটু হলেও তোমার মনে হবে যে ভাই এ তো ইনোসেন্ট লোক ছিল, ঠিক আছে, সেটা আমি বিশ্বাস করি যে শোতে হয়তো করবে না এসব বাল চালামো, ঠিক আছে। আই ডোন্ট থিঙ্ক শোতে এটা করবে, কারণ শোটাতে হোমল্যান্ডারকে যেভাবে দেখিয়েছে আমার মনে হয় না রিডিম করার মতো কিছু আছে হোমল্যান্ডারের, ঠিক আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট, হোমল্যান্ডারকে রিডিম করার মতো কিছু নেই। সিমিলারলি বিলি বুচারের জার্নিটাও কিন্তু ওরকম পর্যায়ে যাচ্ছে, মানে ও নিজের রিভেঞ্জ ফুলফিল করতে গিয়ে ও ওরকমই হয়ে যাচ্ছে। এটা তো প্রবাদই আছে না যে প্রতিশোধ নিতে গেলে তুমি নিজের জন্য দুটো কবর তুমি যাও, এবং দেখো প্রতিশোধের সৌন্দর্য তো এটাই, যার কাছে বেঁচে থাকাটাই ওই প্রতিশোধের জন্য, তো প্রতিশোধ হয়ে যাওয়ার পরে সে বেঁচে থেকে করবে এটা কি। বিলি বুচার একটা অত্যন্ত আনহ্যাপি একটা লোক, যার লাইফ কিন্তু অনেক আগেই শেষ হয়ে গেছে, ও কি লাইফে সেকেন্ড চান্সেস রিডেমশন কি চায় না, ও কি হ্যাপি হতে চায় না, ও শুধুমাত্র চায় যে আমি এর গাঁড় গোড়াবো, দেন
ও তো নিজের ব্যাপারে কেয়ার করেই না। তুমি যদি ভালো করে না। যদি তাকাও, না ও করে না। পানিসার, রোরশ্যাক, উইলিয়াম বিলি বুচার, যাদেরকে আমি একদম আইকন মনে করি আমার, এরা কোনো হ্যাপি সোল নয়। হ্যাপিনেস এদের কাছে ম্যাটারই করে না। এদের লাইফ এদের কাছে অনেক আগেই শেষ হয়ে গেছে। ও যুদ্ধের জন্যই বেঁচে রয়েছে, ও একটা পয়েন্টের জন্যই বেঁচে আছে, ওটা হয়ে যাবে আমি মরে যাবো, ব্যাস, সিম্পল। ওর কিন্তু বাঁচবো, নতুন জীবন দেখবো, আমাকে জীবন ভোগ করতে হবে, ওইসব বালের ফ্যান্টাসি ওর কিন্তু নেই। যে আমি আমার কথাই যদি নিই, আজকে আমি যদি বাবা মা যদি আমার না যদি থাকতো, আর somehow আমি আমেরিকাতে যদি থাকতাম, তাহলে আমার একটাই পথে পয়েন্ট ফেরো, পথে ফেরো, পথে ফেরো, পথে ফেরো, পথে ফেরো, পথে ফেরো, পথে ফেরো। হ্যাঁ, তো সেম ব্যাপার, ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো হ্যাঁ। লাস্টে গিয়ে বিলি মরবে আমি জানি, কিন্তু এই মৃত্যুটা হচ্ছে কি যে, হ্যাঁ ভাই, ওর কাছে, ওই জন্য আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে সবসময় লিখে রাখি, ডেথ ইজ দ্য অনলি পিস। কারুর কাছে মৃত্যুটাই শান্তি। হ্যাঁ, মরার আগে বিফোর আই ডাই অ্যালোন লেট মি হ্যাভ ভেঞ্জান্স, ওই ইকুয়ালাইজারের যে গানটা আছে। তো ভাই, হোমল্যান্ডারকে বিলি বুচার খেলাবে, আমি ল্যাংটো নাচবো, ঠিক আছে, ঘরে ল্যাংটো নাচ হবে। বুঝে গেছি, বুঝে গেছি। এবং মাইরি, এই বছরে যত সুপার হিরো জিনিসপত্র বেরোচ্ছে, ইনভিনসিবল তো আমি ফলো করা হচ্ছে না। ওদিকে আমার কাছে ইনভিনসিবলের সিজন 4 এর 4টে এপিসোডে স্ক্রিনার পড়ে আছে, আমি এখনো পর্যন্ত দেখে উঠতে পারিনি ইনভিনসিবলটা। এই দেখো, এই হচ্ছে কি শো অফ, ঠিক আছে, ওকে। তো ভাই, আরে সত্যি পড়ে আছে, আরে সত্যি পড়ে আছে। তোরা কাজ কর না ভাই, তুই তো করে দিবি, তুই আমাকে দে, আমি দেখি, ঠিক আছে ভাই। এর কাছে নধরের ভেলার স্ক্রিনার পড়ে আছে, বান্দা চিল, এর কাছে কত কিছু স্ক্রিনার পড়ে আছে ভাই। এর রিভিউ করার জন্য কিন্তু পয়সা পায়, আমি অ্যামাউন্টটা বলছি না, একবার শুনেছিলাম এর রিভিউ করার জন্য পয়সা পায়, কিন্তু এর রিভিউ করে না। এর মুখটা দেখুন আপনারা একবার, এই হ্যান্ডসাম মুখের পেছনে অত্যন্ত অলস একটা ক্রিমিকিট লুকিয়ে আছে। অলস নাকি সেই, which reminds me, আমি মোনার্ক লেগাসি অফ মনস্টার্স এর সিজন 2টা আমি শেষ করেছি, সেটাও আমি শুট করলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বয়স হয়ে গেছে। এবার মোনার্ক নিয়ে যা বলার তুমি বলো, কারণ আমি একটা এপিসোডও দেখিনি, কিচ্ছু জানি না। ডাজ নট গিভ আ ফ্লাইং ফাক অ্যাবাউট দিস ইউনিভার্স। না তুই না আমি তোকে একটা কথা বলি, তুই এই লেজেন্ডারির এই গডজিলার এই নতুন সিনেমাগুলো কি দেখেছিস? 2014 গডজিলা, তারপর কং স্কাল আইল্যান্ড, ওগুলো কি দেখেছিস? কং স্কাল আইল্যান্ড দেখেছি, 2014 গডজিলা দেখেছি, আমার খারাপ লাগেনি। কং স্কাল আইল্যান্ড কি হচ্ছে, কেন হচ্ছে, কিন্তু হ্যাঁ, শুরুর দিকে ভাই গডজিলা ভাই হেলিকপ্টারের মধ্যে গাছ ছুঁড়ে মেরেছে, মেরা দিল খুশ হয়ে গেছে, ঠিক আছে, ওকে। তারপরে ওই গডজিলা কিং অফ দ্য মনস্টার্স দেখেছি, গডজিলা কিং অফ মনস্টার্স 2019 সালে, ভিতরে হচ্ছিল, ওটা আমি দেখিনি। আমি লাস্ট দেখেছিলাম গডজিলা ভার্সেস কং, এবং সেটাতে বাংলার একটা ইউটিউবার ফেসবুক গ্রুপ থেকে চুরি করে লিখছে, এটা তো মনস্টার ইউনিভার্সের কেজিএফ নাকি, ঠিক আছে, ওই তলায় গিয়ে, হ্যাঁ, ওই যে কং যে ওই তলায় গিয়ে সেই মেটাল পুড়ছে, সেখানে একজনকে হারিয়ে ওই এক্সট্রাক্ট বানাচ্ছে। এবং আমি ওই রিভিউয়ারকে ওটা আমি কল আউটও করেছিলাম ভিডিওতে, যে ভাই এ এত বড় চোর হয়ে গেছে এখন চুরি করতে করতে, ফেসবুকের লেখা দেখে চুরি করে সেটা ভিডিওতে বলছে, মা লজ্জাও করে না, ঠিক আছে, ওকে। তো ওই আমার লাস্ট আমার মনে আছে। আমার দেখ মোনার্ক লেগাসি আর মনস্টার্স এর ব্যাপারে আমি, গডজিলা -1 আর গোজিরা বলে 2016 একটা সিনেমা বেরিয়েছিল, যেখানে অত্যন্ত জঘন্য দেখতে ছিল, কিন্তু লেজ ফেস থেকেও বার করে পুরো জ্বালিয়ে দিচ্ছে। শিন গডজিলা আর গডজিলা -1 দেখার পরে আমি বুঝেছি যে এই যে ফ্র্যাঞ্চাইজি যেটা রয়েছে না, মনস্টারভার্স, এ আমি বাবার জীবনে কোনোদিন এনজয় করতে পারবো না। একে তো আমি এই মনস্টার গুলোকে সুপার হিরো ফর্মে মানতে পারছি না, যেটা এখানে হচ্ছে দেখানো, আর দুই, এই বোকা বোকা ফাইট আর ভিজুয়ালের প্রতি খিদেটা আমার মরে গেছে। আই এম ডান। সো আমি তোকে এইটুকু বলতে পারি, দেখ, মোনার্ক লেগাসি অফ মনস্টার্স যে শোটা, ওটা বেসিক্যালি হলো ওই 2014 গডজিলাতে ইন্ট্রোডিউস করা হয়েছিল একটা অর্গানাইজেশন যার নাম হলো মোনার্ক। মোনার্কের কাজ হলো এই মনস্টার গুলো, যেগুলোকে বলা হয় মোটু, ঠিক আছে, ম্যাসিভলি মানে আনরেকগনাইজড অর্গানিজম, আর কি একটা যেন ফুল ফর্ম, মোটু বেসিক্যালি।
মোটু, এই মোটু আরে ওরা গুলোকে, মোটা তাই মোটু, ওরা মোটা তাই যাই হোক, লম্বু ডাজেন্ট মোটু, ম্যাটার, ঠিক আছে। ডাজেন্ট ম্যাটার, যাই হোক, মোটুদেরকে রেকগনাইজ করে কন্ট্রোল করা, যাতে ওয়ার্ল্ডের মধ্যে যখন অ্যাটাক করবে ওরা, যাতে আর্থকে ডিফেন্ড করা যায় এবং ওদের থেকে যাতে বাঁচানো যায়। অর্গানাইজেশনটা ওই কারণেই তৈরি করা হয়েছিল, মোনার্ক। তো সেটা তৈরি হয়েছিল 1973-তে, কং স্কাল আইল্যান্ড থেকেই স্টার্ট হয়েছে, বা তারও আগে থেকে স্টার্ট হচ্ছে। এই মোনার্কের যে শোটা, এই শোটা পুরোপুরি দেখাচ্ছে যে জিনিসটা কি করে শুরু হয়েছে, অর্গানাইজেশনটা কি করে শুরু হয়েছে, ঠিক আছে। এবং এটা মানে সবকিছু কানেক্ট করছে, কিন্তু 1973 কং স্কাই আইল্যান্ড, 2014 গডজিলা, 2019 গডজিলা কিং অফ দ্য মনস্টার, সব কিন্তু কানেক্ট করছে। এবং কানেকশনটা কিন্তু জেনুইনলি ভালো করে করছে। মানে আমি বলছি তোকে, ইউনিভার্স বিল্ডিং যদি কোনো শো ঠিকঠাক করে করতে পারে, আই অ্যাম কোয়াইট ইমপ্রেসড উইথ হাউ দে আর ডুইং ইট। ঠিক আছে, আই এম অ্যাকচুয়ালি কোয়াইট ইমপ্রেসড। ভেবে চিন্তা করছে, এইটুকু মানতেই হবে, ভেবে চিন্তা করছে। হ্যাঁ, সিজন টুটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়, সেটা একটু, মানে কি বলবো, একটু কি বলে, একটু স্লপি ব্যাপারটা, স্পেশালি স্টোরি টেলিং এর দিক থেকে একটু স্লপি ব্যাপারটা। কিন্তু শোটা, আর সব থেকে বড় ব্যাপার, শোটা বানিয়েছে অ্যাপেল টিভি। তুই যদি শোটার বাজেট দেখিস, তোর দেখে মনে হবে তুই সিনেমা দেখছিস। কারণ গডজিলা, কিংকং এবং সবকটা মনস্টার কিন্তু কোনো দিকেই কিন্তু বাজেটের কমতি নেই, বাজেটের বিন্দু মাত্র কমতি নেই। মানে অ্যাপেল পয়সা ঢেলেছে। হ্যাঁ, অ্যাপেল টিভিতে মোটামুটি পয়সা ঢালে ওদের ইয়েতে, মানে অ্যাপেল টিভি যথেষ্ট পয়সা ঢেলেছে। আমার আমার মানে মোনার্ক লেগেসি অফ মনস্টার্স আমার এমনি খারাপ লাগেনি। সিজন 2টা সিজন 1-এর থেকে একটু কমই ভালো লেগেছে, বাট দেখা যায়, যারা যারা মনস্টার ভার্সের ফ্যান তারা দেখতে পারো। আর হ্যাঁ, বাই দ্য ওয়ে, এই গডজিলা ফ্র্যাঞ্চাইজিতে আই থিঙ্ক 33 খানা সিনেমা আছে, 33 থেকে 34 খানা সিনেমা আছে, ঠিক আছে, ইফ আই এম নট মিস্টেকেন। ওটা শুরু হয়েছিল 1954 সাল থেকে। আমি 30 খানা সিনেমা দেখেছি গডজিলা। আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল সবকটা গডজিলা সিনেমাকে র্যাঙ্ক করা হাই অন ফিল্মস এর জন্য। সেই জন্য আমি মোটামুটি 1.5 মাসে 30 খানা গডজিলা সিনেমা দেখেছিলাম। মোটামুটি আমার মাথা মোটামুটি লিকুইড হয়ে গেছিল সিনেমাগুলো দেখার পরে। এরকম অবস্থা হয়ে গেছিল প্রায় আর কি। ওই লিস্টটা আছে বোধ হয় হাই অন তোমার ফিল্মস। মাথা রিক্রুট করার জন্য তোমাকে এখন বাংলার কিছু কাজ দেখতে হতো, ঠিক আছে? ওকে, থাক। কালকে আমি শুরু করেছিলাম মন্টু সুবেদার শেষ করার পরে মন্টু মন্টু পাইলট পাইলট